যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর বাংলাদেশ, ভারত সহ 7টি দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, এসব দেশের অর্থনীতি জোরপূর্বক শ্রম দিয়ে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে এবং সেই নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। কেন এই নতুন ট্যারিফ এবং এর সাথে রেসিপ্রোকাল ট্যারিফের কি সম্পর্ক, এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, যুক্তরাষ্ট্র যে নতুন করে 10 থেকে 12.5% একটি ট্যারিফের কথা বলেছে বাংলাদেশ সহ আরো 7টি দেশের উপর, বিশেষ করে শ্রম আইনের ক্ষেত্রে তারা আসলে যথাযথভাবে পালন করছে না এই বিষয়টি। তো এই বিষয়টি যদি একটু আমাদের দর্শকদের জন্য একটু সহজভাবে আপনি একটু বুঝিয়ে বলেন, কেন এই ট্যারিফ? যুক্তরাষ্ট্র তার নিজস্ব বাণিজ্য স্বার্থ সংরক্ষণের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ যে করছে, এটা তো আমরা বিগত সময়ে দেখেছি। এবং তারা বিভিন্ন দেশের উপরে ফেব্রুয়ারি 2025-এ তারা অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। বাংলাদেশের উপরও 37% আরোপ করেছিল। বিভিন্ন দেশের উপরে প্রায় 90টা দেশের উপরে তারা আরোপ করেছিল। তো সেই অতিরিক্ত শুল্কটা তারা তাদের যে বাণিজ্য যেহেতু ঘাটতি আছে যেসব দেশের সাথে, তারা এটা করেছিল। যদিও এটা বিশ্ব বাণিজ্য সংস্থার সব ধরনের রীতিমালার বিরুদ্ধেই এটা গেছে, কারণ যদি ওই রকম যদি অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে তো বিভিন্ন দেশের উপরে এইভাবে করতে থাকবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার কোনো রুলস বেস সিস্টেম বলে কিছু থাকবে না। যাই হোক, তারা এটা করেছিল কারণ তারা শক্তিশালী অর্থনীতি, তারা পারে। কিন্তু সেটা ইউএস সুপ্রিম কোর্টে সেটা বাতিল করে দিয়েছিল। তখন প্রেসিডেন্ট ট্রাম্প তখন তার প্রেসিডেন্সিয়াল যে পাওয়ার আছে, সেই পাওয়ারের বলে সে 10% অতিরিক্ত শুল্ক আরোপ করে বিভিন্ন দেশের উপরে। সেটা মার্কিন আইন অনুযায়ী এটা 10%, এই যেটা আরোপ করেছেন উনি অতিরিক্ত, সেটা 50 দিন পর্যন্ত রাখা যেতে পারে, তার বেশি রাখা যায় না। এখন এই 150 দিন এটা শেষ হচ্ছে জুলাইতে। এখন তিনি বিভিন্ন ধরনের সুযোগ খুঁজছেন যাতে করে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। যেহেতু যেটা এখন আছে 10% অতিরিক্ত শুল্ক আমদানির উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এখন তিনি আরেকটা সুযোগ খুঁজেছেন এবং সেটা উনি পেয়েছেন যে শ্রম আইন লঙ্ঘন হচ্ছে, ফোর্সড লেবার কথা বলেছেন যেসব দেশে ফোর্সড লেবার আছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেফিনেশনে ফোর্সড লেবার, সেখানে এটা যে একেবারে আক্ষরিক অর্থে ফোর্সড সেভাবে তারা এটা দেখে না। অনেক সময় যেমন আমাদের শিশু শ্রম, এটাও ফোর্সড লেবারের আন্ডারে পড়ে। আমাদের এখানে বিভিন্ন জায়গায় ইট ভাটা টাটা এইসব যেসব জায়গায় কাজ হয়, এগুলাও তাদের ডেফিনেশনে ফোর্সড লেবারে পড়ে। এবং সেইটা দেখিয়ে তারা এই অনুসন্ধানগুলি করেছে প্রায় 60টা দেশের উপরে। এবং ইন্টারেস্টিং হলো যে ফোর্সড লেবারের ইস্যুটাই যদি থাকে তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন, নরওয়ে, এদের উপরে তো এইসব ইনভেস্টিগেশন করার প্রশ্ন আসে না। হ্যাঁ, সেখানে তো আর ফোর্সড লেবার নাই। যদি আমাদের দেশে ফোর্সড লেবার আমরা বলি যে নাই, যদি মার্কিন যুক্তরাষ্ট্র জোর করেও বলে যে ফোর্সড লেবার এটা, সেটা যদি আমরা স্বীকারও করে নিই, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বা নরওয়ে তো নাই, কিন্তু তাদের উপরেও এই ইনভেস্টিগেশন করা হয়েছে। এটা অর্থটা হলো যে বিভিন্ন ছুতো খোঁজা হচ্ছে যে কিভাবে অতিরিক্ত শুল্ক আরোপ করা যায়। আমাদের দেশেও এখন এটা এই কয়েকটা দেশের উপরে অলরেডি হয়েছে। অন্যান্য দেশের উপরে যদি এটা দিয়ে না করা যায় তাহলে অন্য কিছু বের করবে ইউরোপিয়ান ইউনিয়ন, নরওয়ে। মোট কথা হলো মার্কিন যে আমদানি, এটাকে অতিরিক্ত শুল্ক আরোপ করে আমদানিকে নিরুৎসাহিত করা মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বিভিন্ন ধরনের এটার জন্য সে কারণ খুঁজতেছে। আমাদেরকে এটা দিয়ে করবে, নরওয়ে এবং ইউরোপিয়ান ইউনিয়নে যদি এটা দিয়ে না পারে তাহলে অন্য কিছু দিয়ে করবে। সো ইত্যাদি করা হচ্ছে। এবং আমাদের যে দুঃখের জায়গাটা সেটা হলো যে আমরা একটা অন্যায্য দ্বিপাক্ষিক চুক্তি করলাম যেটাতে আমরা অনেক কিছু দিয়েছি, আমাদের 19% অতিরিক্ত শুল্ক আরোপ হবে, তারপরও আমাদের কোনো রেহাই নেই। আমাদেরকে
এখন এই অতিরিক্ত শুল্ক আরো 10% আরোপ করা হচ্ছে এই লেবার ইস্যুর কারণে। এটাই হলো একটা দুঃখের কারণ। স্যার, মানে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে মানে রেসিপ্রোকাল ট্যারিফ দিয়ে আসলে বিশ্ব অর্থনীতিকে কাবু করতে না পারে, এখন তিনি নতুন ছুতো একটা বের করেছেন যার মাধ্যমে আসলে বিভিন্ন ভাবে খুঁজতেছেন, এইটাই হলো এবং এইটা আরো প্রমাণিত হয় যে এই যে 150 দিনের এইটা শেষ হয়ে আসছে জুলাই মাসে। সুতরাং তিনি অন্যান্য মানে অপশন খুঁজতেছেন এবং এখন একটা পেয়েছেন। আরো মার্কিন আইনে আরো বেশ কিছু আছে যে সেখানে ওই সাবসিডি দেওয়া থেকে শুরু করে নানান ধরনের কার্যকারণ দেখানো যেতে পারে। তো ইউরোপিয়ান ইউনিয়ন, নরওয়ে তাদের যদি এই ফোর্স লেবার যদি দিয়ে না পারে তখন ওগুলা দিয়ে তিনি কাবু করার চেষ্টা করবেন। স্যার, মানে সেক্ষেত্রে এই প্রস্তাবটি আসলে যুক্তরাষ্ট্রের 1974 সালের বাণিজ্য আইনের 301 ধারা অনুযায়ী উত্থাপন করা হয়েছে। এই 301 ধারাটা কি একটু জানতে চাই যদি। এই 301 ধারা প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট যদি মনে করেন যে তিনি যদি মনে করেন যে মার্কিন বাণিজ্য স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, মার্কিন যে আমদানি সেই আমদানি শুল্কের কারণে তার স্থানীয় শুল্ক নেতিবাচক ভাবে তার অভিঘাত পড়ছে, তখন তিনি ব্যবস্থা নিতে পারেন। সেইটাই ব্যবহার করে তিনি এটা করলেন। এর আগে উনি আরেকটা ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার দিয়ে করেছিলেন, যেটা ও যে 2025 ফেব্রুয়ারিতে, যেটা নাকি সুপ্রিম কোর্ট বলেছে যে এটা প্রেসিডেন্ট তার ক্ষমতা অতিক্রম করে গেছেন, সুতরাং ওইটা বাতিল করে দিয়েছে। বাতিল করার পরে উনি ওই 10%-এর ওইটা তিনি প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বোধে করেছিলেন। সেটা যে সেটা 150 দিন পর্যন্ত করা যায়, তারপরে তাকে তার পার্লামেন্টের ইউএস কংগ্রেসের পারমিশন নিতে হবে। তো উনি জানেন যে ওইটা সেখানে পাস হবে না। এখন এই 150 দিন যে শেষ হচ্ছে, তিনি এই এখন আরেকটা বিষয় নিয়ে আছে, অন্য আরেকটা জিনিস তিনি এখন বের করেছেন এবং এইটা দিয়ে, এবং যেসব দেশে এটা করা যাবে না সেসব দেশে তিনি অন্য কিছু বের করবেন। আমি আপনার কাছে একটা শেষ প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আমরা তো আসলে এর আগে যখন রেসিপ্রোকাল ট্যারিফের বিষয় হচ্ছে আমরা খুব তাড়াহুড়ো করে একটি অসম চুক্তি করে ফেলেছি। এখন এই ধরনের একটি বিষয় আবার সামনে এসেছে, শ্রম আইনের বিষয়টি। তো এক্ষেত্রে আমাদের আসলে সরকারকে আসলে কিভাবে এগোনো উচিত? না, সরকারকে তো আমরা যেটা ওই চুক্তির সময়ও বলেছি যে এই চুক্তি তো আমাদের এই সরকার করেন নাই, এটা করেছে ইন্টারিম সরকার। নিশ্চয়ই আলাপ আলোচনার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার, সেটা আমরা তখন বলেছি যে তার সাথে তো আমার গায়ে পড়ে ঝগড়া করার উপায় নাই এবং আমার ক্ষমতাও সীমিত, আমার রপ্তানিও করতে হবে। সুতরাং আমার আলাপ আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত করে তার সাথে আলোচনা করা, তাকে বুঝানো। আমি যেটা বলেছি যে আমাদের যদি ফোর্স লেবার থাকে তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে দ্বিপাক্ষিক ভাবে সহায়তা করতে পারে যে এই ফোর্স লেবারটা যাতে আমাদের না থাকে। সেই রাস্তায় না দিয়ে আমাদেরকে এখন অতিরিক্ত শুল্ক দিয়ে আমাদেরকে একটা পানিশমেন্ট এটার জন্য দেয়া হচ্ছে একটা স্বল্পোন্নত দেশকে। তো আমার মনে হয় যে আলাপ আলোচনা ইউএসটিআর এর সাথে আমাদের করতে হবে। আমরা তো আর ঝগড়া করে তো আর পারবো না, সেই শক্তি আমাদের নাই। সুতরাং আমাদেরকে তাদের সাথে এনগেজ থেকেই আমাদেরকে এই আমাদের যে চুক্তি করা হয়েছিল সেটাও আলোচনা করতে হবে। এটাও কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেটাও আমরা আলোচনা করে আমরা একটা যদি আমাদের পক্ষে একটা সমাধান নিতে পারি, সেটাই আমাদের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত সলিউশন হবে। এক্ষেত্রে স্যার তাড়াহুড়োর কোনো বিষয় আসলে করা উচিত না বলে আপনি মনে করেন? খুব চিন্তা ভাবনা করে সবার সাথে আলোচনা করে? অবশ্যই আমাদের ইমিডিয়েটলি তাড়াহুড়ো মানে আমাদের তাদের সাথে ইমিডিয়েটলি আলোচনা করা উচিত ইউএসটিআর এর সাথে। এবং আমাদের তো টিকফা একটা দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মও আছে, এগুলোরও সুযোগ নেওয়া উচিত। কারণ একবার যদি ইম্পোজ করা শুরু হয়ে যায় তখন তো পরিস্থিতিটা আবার পাল্টে যাবে। সুতরাং যত দ্রুত সম্ভব আলাপ আলোচনা শুরু করা উচিত এবং আমরা আশা করছি যে আমাদের সরকার হয়তো এটা অলরেডি তারা যথাযথ আলাপ আলোচনার পদক্ষেপ গ্রহণ করেছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।